আমার স্বামী নাইমকে আমি স্পষ্ট দেখেছি আমার ছোট বোন পৃথুর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায়। আমি আমার শাশুড়ির সাথে হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। আমার পেটে নাইমের 8 মাসের সন্তান। ডাক্তার টেস্ট করালেন, তারপর হাসি মুখে বললেন, আপনি ছেলে সন্তানের মা হবেন। শুনে খুশিতে আত্মহারা হয়ে উঠলাম আমি। আমার শাশুড়ির গলায় পড়া তখন সোনার একটা চেন ছিল। এই খুশির সংবাদ শুনে চেম্বারে তিনি আমার গলায় পরিয়ে দিলেন সেই চেন। খুশিতে তখন আমার চোখে জল এসে গেল। আর আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজ আমি নাইমকে চমকে দেব। বাড়ি ফিরে তাকে জড়িয়ে ধরে বলবো, নাইম, তুমি ছেলে সন্তানের পিতা হতে যাচ্ছ। কিন্তু কি দুর্ভাগ্য আমার! কে জানতো ঘরে ফিরে আমি দেখব আমার আপন ছোট বোনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আছে নাইম। আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে। পৃথু আমার আপন বোন হয়ে কি করে এমন করতে পারলো? আর নাইম, গতকাল রাতেও যখন দুজন একসাথে শুয়েছি, তখনও তো নাইম আমার কপালে চুমু এঁকে দিয়ে বলল, নোহা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি বললাম, কতটা? সে বলল, যার বেশি আর ভালোবাসা যায় না। আমি তখন নাইমকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে ধরলাম। নাইম তখন আমার থেকে দূরে সরে গিয়ে বলল, এই কি করছো? এভাবে আর শক্ত করে কখনো ধরো না। আমি অবাক হয়ে বললাম, কেন? ও বলল, আমাদের বাবুটা ব্যথা পাবে তাই। ওর কথা শুনে লজ্জায় আমার কান লাল হয়ে গেল। আমি তখন নাইমের আরও কাছাকাছি হলাম। তার একটা হাত শক্ত করে ধরে বললাম, নাইম, আমি যদি মরে যাই তবে কি তোমার কষ্ট হবে? নাইম আমার মুখ চেপে ধরে রেগে গিয়ে বলল, আর একবার যদি তুমি এমন কথা বলো তবে তুমি নিজেই আমার মরা মুখ দেখবে। ওর কথা শুনে আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল মুহূর্তে। আমি বললাম, না না, আর কখনো এমন কথা বলবো না। আমরা দুজন চিরদিন বেঁচে থাকবো। তারপর নাইম আমাকে আরো কাছে টেনে নিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার মাথায় হাত বুলিয়ে দিই আমি, তুমি ঘুমাও কেমন? তখন আমার দু চোখে জল ভরে উঠেছিল। মনে মনে বলেছিলাম, আমার কি ভাগ্য, না হলে মা মরা এক দুর্ভাগা মেয়ে কি আর এমন বর পায়? আমি হঠাৎ ঘরে ঢুকে যেতেই ওরা অপ্রস্তুত হয়ে বিছানায় উঠে বসলো। পৃথু তাড়াহুড়ো করে বিছানায় পড়ে থাকা কাপড় নিয়ে তার গায়ে জড়িয়ে নিল, আর নাইম কাঁথাটা টেনে নিল তার শরীরের ওপর। আমি দেখেও না দেখার ভান করে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ওখানে কল ছেড়ে দিয়ে প্রাণ ভরে কেঁদে নিলাম। কাঁদতে কাঁদতে আমার বারবার শুধু একটা কথাই মনে হচ্ছিল, ওরা কি করে এমন করতে পারলো? আমি ইচ্ছে করলেই ঘরে চিৎকার চেঁচামেচি করতে পারতাম, পৃথুর গায়ে হাতও তুলতে পারতাম, কিন্তু এসব করিনি, কারণ ঘরের অন্য লোকেরা শুনবে। আমার শাশুড়ি কিংবা ঘরের একটা কাজের ছেলে মেয়ে যদি শোনে যে আমার বর আমারই আপন বোনের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল, তখন তো আমারই লজ্জা হবে। আর আমি কি করি বা মুখ দেখাবো ওদের? তাই আমি চুপচাপ ওয়াশরুমে ঢুকে গিয়ে ইচ্ছে মতো কেঁদেছি। কাঁদতে কাঁদতে ভেবেছি, আসলেই কি পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু আছে? যদি থাকতো তবে নাইম কি করে আমাকে ঠকালো? অনেকক্ষণ ধরে ওয়াশরুমে আমি কাঁদতে কাঁদতে এখন আমার পেটে কেমন ব্যথা করছে, আর কাঁদতে এখন পারছি না। কাঁদলেই মনে হচ্ছে এই বুঝি পেট ছিঁড়ে যাবে আমার। কাঁদছি আর ভাবছি পৃথুর কথা। আমার মা মারা যাওয়ার সময় আমি ইন্টারমিডিয়েটে পড়ি আর পৃথু ক্লাস 6-এ। আমাদের দুই বোনকে নিয়ে আব্বা তখন অকুল পাথারে পড়লেন, কিভাবে কি করবেন। কিন্তু ভাগ্য ভালো যে আমার শাশুড়ির এক দুঃসম্পর্কের আত্মীয় আমার শাশুড়িকে বললেন, নিজের ছেলের জন্য তো বউ খুঁজছো, আমি তোমাকে একটা লক্ষ্মী বউ খুঁজে দিতে পারি। কিন্তু কথা হলো, মেয়ের মা নেই আর ওরা গরিব। আমার শাশুড়ি বললেন, আমি একটা লক্ষ্মী বৌমা চাই, আর কিচ্ছু না। তারপর নাইম এলো। তার মা এলেন আমায় দেখতে। দেখে আর কোনো কথা নাই, সেদিনই আমায় তিনি নিয়ে গেলেন আর বললেন, পৃথুকেও তিনি নিয়ে যাবেন সাথে, সে তার মেয়ের মতোই ওখানে থাকবে। আব্বাকেও বলেছিলেন, কিন্তু আব্বা আগে থেকেই একটু সাধু দরবেশের মতন ছিলেন। তিনি এই সুযোগে এইসবে ঝুঁকে আজ পর্যন্ত বাড়ি ফিরলেন না। মিতু এখন ক্লাস 9-এ পড়ে, কিন্তু বয়স তোর কাঁচা। এই বয়সে মানুষের চোখে রঙিন চশমা থাকে, যাই দেখে তাই ভালো লাগে, আর আবেগও কাজ করে বেশি। তাই বলে কি নিজের আপন বড় বোনের বরের সাথে এসব? ছি! আমার শাশুড়ি এসে দরজায় শব্দ করে ডাকছেন আমায়, বৌমা,
ও বৌমা, এতক্ষণ হয়েছে বাথরুমে গেলে, বাইরে হও না কেন? তিনি হয়তো ভাবছেন আমি কি ওখানে গিয়ে পড়ে টরে গেলাম নাকি। আমার কান্না তখনও থামছে না। তবুও খুব সাবধানে শাড়ির আঁচলে চোখ মুছে দরজা খুলে বের হলাম। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে তখন বললেন, তুমি কাঁদছো বৌমা? আমি চাপা গলায় বললাম, না আম্মা, কাঁদবো কেন আমি? না, তুমি কাঁদছই, তোমার চোখে টাহর দিতাছে। কিসের লাইগা কাঁদছো কও? না আম্মা, কাঁদি নাই আমি, চোখে বেশি করে পানি দিচ্ছি তো, তাই চোখ লাল হয়ে গেছে। চোখ না পানির কারণে লাল হয়েছে, কিন্তু গলার শব্দ তোমার ভিজা কেন গো বৌমা? আমি তখন প্রায় ধরা খেয়ে গেছি আমার শাশুড়ির কাছে, কিন্তু এই কথাটা কোনোভাবেই তার কাছে প্রকাশ করা যাবে না। শুনলে তিনি ভীষণ কষ্ট পাবেন। তাছাড়া আমার আপন বোন সম্পর্কে এমন একটা কথা কি করে বলি আমার শাশুড়ির কাছে? আমি তাই বানিয়ে একটা কথা বললাম, আম্মা, আমার মার কথা হঠাৎ মনে পড়ে গেছে। আমার মা তো সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিলেন। এজন্যই আমার ভয় হয়েছে যদি আমিও। কথাটা শেষ করতে পারলাম না আমি। এর আগেই আমার শাশুড়ি আমার মুখ চেপে ধরে বললেন, চুপ করো, এরকম অলক্ষী কথাবার্তা আর কোনোদিন কইবা না কইলাম। আমার নিজের কোনো মেয়ে সন্তান নাই। বিয়ের পর থাইকা তোমারই আমি নিজের মেয়ের মতন দেখা আসছি, ভালোবাসতাছি। এই তোমারে ছাড়া আমি বাঁচবো কেমনে গো মা? কথাটা বলে আমার শাশুড়ি কেঁদে উঠলেন হাউমাউ করে। আমি বললাম, আম্মা থামেন, প্লিজ থামেন, আমি আর কোনোদিন এমন কথা বলবো না, কোনোদিন না। আমার শাশুড়ি তখন আমায় জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে বললেন, তাই যেন হয়। পৃথু আজ সারাদিন আমার থেকে আড়ালে আড়ালে থেকেছে, এমনকি দুপুরবেলা খায়ও নি পর্যন্ত। আম্মা ডেকেছেন কবার, সে বলেছে পেটে গ্যাস করেছে তাই খাবে না। কিন্তু সন্ধ্যাবেলায় হঠাৎ করে সে আমার কাছে এসে আমার পায়ে পড়ে গিয়ে কেঁদে উঠল। পৃথুর প্রতি আমার অসম্ভব দুর্বলতা আছে। এই দুর্বলতার নামই হলো মায়া। মায়ার আর এক নাম ভালোবাসা। আমি পৃথুকে খুব ভালোবাসি। বিয়ের আগে এবং পরে আমার নিজের জন্য ওর কাপড়ের চেয়ে দামি কোনো কাপড় আমি কিনতে পারিনি। ওর খাওয়ার আগে দুমুঠো ভাত আমি মুখে দিইনি। পৃথুর অসুখ করলে মনে হয় ওর অসুখটা আমার হয়ে যাক। আমার বোন ভালো থাকুক, সুস্থ থাকুক। সেই বোন যখন নিজের পায়ে পড়ে কাঁদে তখন অবশ্যই খারাপ লাগার কথা, কিন্তু আমার এখন খারাপ লাগছে না, ঘৃণা হচ্ছে ওর প্রতি। কিভাবে সে আমার এত বড় সর্বনাশটা করে ফেললো? আমার সাড়া না পেয়ে পৃথু এবার আমার দুটো হাত তার গলার কাছে নিয়ে গিয়ে বলল, বুবু, আমার গলা টিপে মেরে ফেল তুই, আমি বাঁচতে চাই না আর। আমার ইচ্ছে করছে এখন ওর গাল খসে দুটো চড় বসিয়ে দিতে, কিন্তু নিজেকে সামলে নিলাম আমি। তারপর ধীর স্থির ভাবে বললাম, আমি কোন চাওয়াটা পূরণ করিনি রে পিথু তোর? বল, আমি কোন চাওয়াটা পূরণ করিনি? তবে কেন আমার এমন সর্বনাশ করলি তুই? কেন? কথাগুলো বলতে গিয়ে আমার মুখ ভেঙে কান্না এসে যাচ্ছিল, চোখ ভিজে উঠেছিল জলে। আমি খুব সঙ্গোপনে জল কান্না লুকিয়ে বললাম, বল, বলিস না কেন? পৃথু কাঁদছে, কথা বলতে পারছে না। আমি ওর দুবাহু ধরে প্রচণ্ড ধরে নাড়া দিয়ে বললাম, বলছিস না কেন? পৃথু বলল, আমায় মেরে ফেল বুবু, আমি মরে যেতে চাই। মরবি কেন? মেরে ফেলেছিস তো আমায়। আমার সুন্দর দুনিয়াটাকে তুই জাহান্নাম বানিয়ে দিয়েছিস। নিজের রক্তের বোনকে আমি নিজের মনে মনে সন্তান মনে করতাম, সেই বোন হয়ে তুই আমার সব কিছু শেষ করে দিলি। পৃথু কান্নামাখা গলায় কাঁপতে কাঁপতে বলল, আমি বুঝতে পারিনি বুবু, আমি না বলতে পারিনি। না বলতে পারিসনি মানে? আমার লজ্জা করছে বলতে। কথাটা শুনে আমার মেজাজ একেবারে খিটখিটে উঠল, আর রাগে আমার শরীর কাঁপতে লাগলো। নিজেকে সামলাতে না পেরে হাতের সমস্ত শক্তি দিয়ে পৃথুর গালে এক চড় বসিয়ে দিয়ে বললাম, বোন জামাইয়ের সাথে যখন উলঙ্গ শুয়েছিলি তখন লজ্জা করেনি তোর? পৃথু আমার চড় খেয়ে ছিটকে পড়লো খানিকটা দূরে, তারপর শব্দ করে কেঁদে উঠল। আমি দৌড়ে গিয়ে ওর মুখ চেপে ধরে বললাম, আস্তে, চুপ হয়ে যা বলছি, খবরদার, জোরে কাঁদবি না। আমার শরীর এমনিতেই দুর্বল, একটু টেনশন করলেই সারা শরীর ঘামতে থাকে, মাথা ভার হয়ে আসে। তাছাড়া পেটের বাচ্চাটা বড় হয়ে আসছে এখন, ওকে নিয়ে একটু হাঁটলেও কষ্ট হয়, মনে হয় এই বুঝি আমার পেট ছিঁড়ে যাবে। ভাগ্যিস পৃথুর কান্না গলা আম্মা শুনতে পাননি, শুনে ফেললেই বিপদ হতো। তার কাছে আর একটা মিথ্যে বানিয়ে বলতে হতো, অথবা তিনি যদি জেনে ফেলতেন ভাইয়ের বোনের মতন এক ছাদের নিচে বেড়ে ওঠাই দুজন আসলে ভাই বোন নয়, এদের মধ্যে গড়ে উঠছে নোংরা শারীরিক সম্পর্ক, তখন কি তিনি সহ্য করতে পারতেন এসব? পৃথু বলল,
বুবু, আজ রাতেই আমি এখান থেকে চলে যাব। কেউ জানবে না আমি কোথায় গেছি, ভাইয়াও জানবে না আমি কোথায় আছি। তখন দেখবি ভাইয়া তোর সাথে আগের মতোই ভালো থাকবে। নাইম কিন্তু কোনো দিন আমার সাথে খারাপ আচরণ করেনি। কিন্তু পৃথুর মুখ থেকে এই কথাটা শুনে আমার গা কাঁটা দিয়ে উঠল। তাহলে কি ওদের এই সম্পর্কটা অনেক পুরনো? আমি বললাম, পৃথু, ওর সাথে এসব কবে থেকে করছিস? পৃথু তার চোখ মুছে বলল, আমি পারবো না কিছুই বলতে বুবু, ওর সম্পর্কে কিছুই বলতে পারবো না। এবার যা রাগ পেল আমার, আমি ওর গলা দু হাত চেপে ধরে বললাম, বল বলছি। পৃথু কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া আমার জন্য তোমার কোনো ক্ষতি করুক তা আমি চাই না। তুই কি ভেঙে কিছু বলতে পারিস না রে? পৃথু আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কিছু জানি না বুবু, আমি পালিয়ে যাব এখান থেকে, আজ রাতেই পালিয়ে যাব। পৃথুর কথাগুলো শুনে আমার খুব সন্দেহ হচ্ছে নাইমের প্রতি। আমার এখন মনে হচ্ছে পৃথুর যে ভালোবাসাটা ওর প্রতি তা বোধহয় নাইম জোরপূর্বক আদায় করেছে। আর নাইম ওর ব্রেনে এমন ভয়ঙ্কর কিছু কথা ঢুকিয়ে দিয়েছে যার কারণে পৃথু তার মুখ খুলছে না। কিন্তু আমাকে তো যে করি হোক তার মুখ খোলাতে হবে। ওর মুখ না খুললে যে আমরা দুই বোনই ঘোর বিপদে পড়ব, সেই বিপদ থেকে কিছুতেই আর রক্ষা মিলবে না আমাদের। আমি এবার পৃথুর দুটো হাত আমার হাতের মুঠোয় এনে অনুনয়ের গলায় বললাম, পৃথু, তুই যদি কিছু লুকিয়ে রাখিস তবে তা আমাদের দুজনের জন্যই খারাপ হবে। প্লিজ সব কিছু খুলে বল। কিচ্ছু হবে না বললে, বরং ভালো হবে আমাদের। বল, তোরা ভাইয়া বল, তোর ভাইয়া তোর সাথে কি জোর করে এসব করে? পৃথু কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া বলেছে কারোর কাছে বলে দিলে সে নাকি তোকে ডিভোর্স দেবে। পৃথুর মুখে কথাটা শুনে আমার চোখ কেমন অন্ধকার হয়ে গেল। তবে কি পৃথুকে ব্ল্যাকমেল করে এসব করেছে নাই? পৃথু বলল, বুবু, তুই ভাইয়াকে কিছু বলিস না। আমাদের তো আর কেউ নেই এই দুনিয়ায়, তোর পেটের সন্তান আছে। ভাইয়া যদি রাগে উল্টোপাল্টা কিছু করে তখন কি হবে? কথাগুলো শুনে আমার মাথা ভনভন করে ঘুরছে, শরীর অসাড় হয়ে আসছে, মনে হচ্ছে একটু পরই আমি মরে যাব। তবুও আমি নিজেকে শক্ত করে ধরে রাখলাম আর পৃথুকে বললাম, প্রথম কখন তোর সাথে ও এমন করে? পৃথু কাঁপা কাঁপা গলায় বলল, জিএসসিতে পরীক্ষা দেওয়ার যখন কোচিংয়ে যেতাম আর রাত করে বাসায় ফিরতে হতো, তখন তো ভাইয়াই আমাকে এগিয়ে আনতো, আমরা আসতাম রিক্সা করে। একদিন খুব বৃষ্টি ছিল, রিক্সাওয়ালা তখন কাগজ দিয়ে সামনে থেকে আমাদেরকে ঢেকে দেয়। আর তখনই পৃথু থেমে যায় এবং অন্যদিকে তাকায়। ওর কপাল ঘামছে, শরীর থরথর করে কাঁপছে। আমি পৃথুকে জড়িয়ে ধরলাম, তারপর বললাম, তারপর পৃথু? পৃথুর কান্না এসে যায় খুব। সে সেই কান্না নিয়েই বলে, ভাইয়া তখন আমার হাত দুটো মুঠো করে ধরে আর বলে, পৃথু, তোমার কি ভয় করছে? ঝড় বৃষ্টি তুমি কি খুব ভয় পাও, তাই না? আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, ভাইয়া, আমি এসবে ভয় পাই না, কিন্তু মনে মনে ভয় পাচ্ছিলাম ভাইয়াকেই। তারপর ভাইয়া খানিক সময় চুপ থাকলো, আমার থেকে একটু সরেও গেল। কিন্তু খানিক পর একটা বজ্রপাতের শব্দ হতেই ভাইয়া আমায় জড়িয়ে ধরে, শক্ত করে ধরে। আমার মনে হচ্ছিল কেউ বুঝি আমার সাথে পাঞ্জা লড়ছে। আমি তখন ভাইয়ার কাছ থেকে ছুটতে চেয়েও ছুটতে পারিনি। ভাইয়া বলে, পৃথু, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে, আমি ঝড় ভয় পাই, বজ্রপাত ভয় পাই। তারপর হঠাৎ পৃথু থেমে গেল আবার, আর ওন্না দিয়ে চোখ মুছল। কি মায়াবী ওর মুখখানা, ঠিক যেন জান্নাতে ফোটা কোনো সুন্দর ও পবিত্র ফুল। আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম, ভয় পাস না রে বোন, আমার কাছে সব খুলে বল, সব বল। আমার মাথা তখন ঘুরছে, বমির উদ্রেক হচ্ছে খুব। পেটে থাকা বাচ্চাটা বারবার লাথি দিচ্ছে পেটে, যেন সে পেট ছিঁড়ে তার পা বের করে এনে তার পাপিষ্ট পিতার কপালেই পা ছুঁয়ে দিতে চাই। পৃথু আবার বলতে শুরু করলো। সে বলল, ভাইয়া হঠাৎ করে আমার ওড়নার ভিতর হাত ঢুকিয়ে দিল। আমি এবার তার হাত খামচি দিয়ে ছুটতে চাইলাম, কিন্তু কাজ হলো না। সে আমার সাথে অসভ্যতামি শুরু করলো। আমি তখন শব্দ করেও কিছু বলতে পারছি না, আর নিজের মান সম্মানের দিকে তাকিয়ে শুধু চুপি চুপি কাঁদছিলাম আমি। ভাইয়া আমার কাঁদটা দেখেও আমার ছাড়লেন না। তারপর সেদিন যখন রিক্সা থেকে নামলাম আর রিক্সাওয়ালা চলে গেল, তখন ভাইয়া বলল, সরি পৃথু, আমি একটু বেশি ভয় পাই, তুমি এসবে কিছু মনে করো না। আমি তখন ভাইয়ার সাথে কোনো কথাই বলিনি, দৌড়ে ওর কাছ থেকে সোজা চলে এসেছিলাম বাসায়। কিন্তু তোমার কাছে এসে কিছু বলিনি ভয়। ভাবলাম পরে যদি ভাইয়া অস্বীকার করে আর তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে, তাই আমি ভাবলাম এর চেয়ে পড়াশোনা বন্ধ করে দেব আমি। এবং এর পরদিন তোমাকে বলেওছিলাম, বুবু, আমি আর কোচিংয়ে যাব না, আমার রাতে ক্লাস করতে ভালো লাগে না। তুমি তখন ভাইয়ার সাথে বলেছিলে ভাইয়ার কাছে যে আমি কোচিংয়ে যাব না।
এই কথা শুনে ভাইয়া যা রাগ দেখালো, সে বলল, আমি নিজেই তো ওকে দিয়ে আসি এবং নিয়ে আসি, তবে ওর যেতে সমস্যা কি? তখন তুমি আমায় বললে, তোর ভাইয়াই তো তোকে নিয়ে আসে নিয়ে যায় গিয়ে, সমস্যা নেই তো, তাহলে কোচিং কর। আর মাত্র কয়েকদিনই তো। তোমার এই কথাটাই সেদিন আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তারপর যে কি হলো তা শুনতে মোটেও আর ইচ্ছে হলো না আমার। নাইমের প্রতি ঘৃণায় শরীর রিডি করতে লাগলো, কিন্তু পৃথু নিজে থেকেই এবার বলতে শুরু করলো। সে বলল, বুবু, এরপর থেকে আমি রিক্সায় উঠতে চাইতাম না, কিন্তু ভাইয়া জোর করে আমায় রিক্সায় তুলতেন আর অসভ্যতামি করতেন। একদিন আমি বাড়ির কাছে এসে রিক্সা থেকে নামার পর ভাইয়াকে বললাম, আপনি কি চান, আমি আপনাদের বাড়ি থেকে পালিয়ে যাই অথবা মরে যাই? ভাইয়া হেসে বলল, আমি জানি তুমি এই দুইটির কোনোটিই করতে পারবে না, কারণ তুমি ভীতু এবং তোমার বোনকে নিজের চেয়েও বেশি ভালোবাসো। এখন একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। তুমি যদি আমার সম্পর্কে তোমার বোনের কাছে কোনোদিন মুখ খোলো, তবে আমি কি করবো জানো? আমি চুপ করে রইলাম। ভাইয়া এবার বলল, ডিভোর্স দেব। ভাইয়ার মুখ থেকে এই কথাটা শোনার পর আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। আমার মাথা কেমন যেন ভন ভন করে ঘুরে উঠল। আমি কিছুই আর বলতে পারলাম না। ভাইয়াই আবার বলল, আমি যদি তোমার বোনকে ডিভোর্স দিয়ে দিই, তখন ভাবতে পারো তোমাদের জীবনটা কেমন হবে? তার চেয়ে তোমার চুপ করে থাকাই ভালো হবে। চুপ করে থাকলে তোমার দুটো লাভ হবে: এক, বোনের সংসার রক্ষা; দুই, তুমি আমার ভালোবাসা পাবে। পৃথু, আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি যা চাও আমি তোমায় তাই দিব। এই কথা বলে ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি পিছন থেকে যেতে লাগলাম। কিন্তু এক সময় অবস্থা ভয়াবহ দেখে আমি বাসার দিকে ছুট দিলাম, আর মনে মনে ওপরওয়ালাকে ডাকতে লাগলাম। কিন্তু কপাল মন্দ হলে যা হয়। কথাটা শেষ না করেই পৃথু আবারও কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ওর নাক মুখ কেমন লাল হয়ে উঠেছে। সে তার কান্নারত গলায় বলল, বাসায় ফিরে দেখি তুমি আম্মা বাসায় কেউ নেই, পুরো বাসা খালি। সেদিন তোমরা ও বাড়িতে গিয়েছিলে সেতু কাকার মায়ের মরা লাশ দেখতে, আর এই সুযোগে ভাইয়া আমার পিছনে দ্রুত ছুটে এসে। কথাটা শেষ না করি পৃথু আবারও কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ওর নাক মুখ কেমন যেন লাল হয়ে উঠেছে। সে তার কান্নারত গলাতেই বলল, বাসায় ফিরে দেখি তুমি আম্মা কেউ বাসায় নেই, পুরো বাসা খালি। সেদিন তোমরা ও বাড়িতে গিয়েছিলে সেতু কাকার মায়ের মরা লাশ দেখতে, আর এই সুযোগে ভাইয়া আমার পিছনে ছুটে এসে আমায় ধরে ফেলতে চাইলো। কিন্তু আমি নিজেকে রক্ষা করতে বাথরুমে ঢুকে গেলাম আর দরজা চেপে ধরলাম, কিন্তু ওর অসুরের মতন শক্তির সাথে আমি কিছুতেই পেরে উঠিনি। এক ধাক্কায় দরজা খুলে ফেলেছিল আর আমায় ধরে ফেলেছিল। আমি তখন চোখের জল ফেলে কেঁদে কেটে ভাইয়ার পায়ে পড়ে গেলাম, কিন্তু সে আমার হাত ছাড়েনি। পাঁচকোলা করে ওখান থেকে আমায় উঠিয়ে নিয়ে এসে ঘরের মেঝেতে ফেলে দেয়। ঝুম বৃষ্টির মতন জল গড়িয়ে পড়ছে পৃথুর চোখ থেকে। পৃথু কাঁপছে, ভীষণ রকম কাঁপছে। আমিও কেঁদে উঠলাম, নিঃশব্দে নিভৃতে। তারপর এক টানে পৃথুকে আমার বুকের সাথে এনে মিশিয়ে ধরলাম। পৃথু আমার বুকের ভিতর ছোট্ট একটা চড়ুই ছানার মতন গুটিসুটি মেরে রইল। ওর চোখের জলে আমার বুক ভিজে উঠছে। আমি ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, তুই এত কথা লুকিয়ে রাখতে পারতিস পৃথু, তোর এত ধৈর্য, বোনের জন্য এত ত্যাগ তোর। পৃথু কাঁপছে, খুব করে কাঁপছে। কাঁপতে কাঁপতে সে বলল, আমি কত করে ভাইয়াকে বলেছি, আমি বলেছি, ভাইয়া আমি এতিম, আমি অনাথ, ওপরে সৃষ্টিকর্তা আর আপনারা ছাড়া আমার আর কেউ নেই, প্লিজ আমার জীবনটা আপনি নষ্ট করে দেবেন না। ভাইয়া তখন অট্ট হাসি হেসে আমার ওড়নাটা টেনে দূরে ছুঁড়ে ফেলে দিল। পৃথু, তোমার কেউ নাই বলি তো আমি তোমার হতে চাই, এমন কাছে তোমায় নিতে চাই যে তুমি চাইলেও ওখান থেকে আর ছুটে যেতে পারবে না। তারপর ভাইয়া আমার সব কিছু শেষ করে দিল। পৃথুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমি বললাম, সেদিন বলে দিলি না কেন আমায়? আমি তো তোর ওই দিন শরীর খারাপ দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুই বললি পেটে ব্যথা। আমি তোকে গ্যাসের ওষুধ দিলাম, কিন্তু আমি কি তখন জানতাম আমার বোন সেদিন আপন ভাই জেনে আসা একটা জানোয়ারের হাতে ধর্ষিত হয়েছে? রাগে আমার শরীর থরথর করে কাঁপছে। আমার পেটের ভিতর বাচ্চাটা আবার খুব নড়াচড়া করছে। মনে হচ্ছে আর সম্ভব না, এক্ষুনি আমার পেটটা ছিঁড়ে যাবে। পৃথু বলল, ভাইয়া আমায় ভয় দেখিয়েছিল। ওর মোবাইলের ক্যামেরা দিয়ে জোর করে আমার ছবি তুলেছে, আর সেই ছবি তার কাছে রেখে দিয়ে বলেছে, আমি যদি মুখ খুলি তবে এই ছবির প্রচার করে দেবে সে, আর তোকেও ডিভোর্স দেবে। আমি এই জন্যই মুখ খুলিনি বুবু, আমি শুধু এই ভয়ে মুখ খুলিনি। আমার ভাবতেও ভীষণ অবাক লাগছে যে আমি এত খারাপ একটা মানুষের সাথে ঘর সংসার করে এসেছি এতদিন ধরে। আমি তাকে এতদিন ভেবে এসেছি আমার স্বামী সৎ। আমি ভাবতেও পারিনি কোনো দিন ও একটা রাস্তার কুকুরের চেয়েও নিকৃষ্ট।
সন্ধ্যার পর পৃথুকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। তারপর সন্ধ্যা কেটে রাত হয়। তখন ঘরে ফেরে নাইম। সবাই তখন ঘুমিয়ে নিমগ্ন। ও এসে দরজায় টোকা দেয়। আমি দরজা খুলে দিয়ে ওর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে হাসি। নাইম ঘরে এসে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে তখনও আমতা আমতা করে বলে, নোহা, তুমি বোধহয় আমার সাথে রাগ করে আছো। আমি চুপ করে রইলাম। নিজেকে খুব কষ্ট করে ঠিক করে রাখলাম। নাইম আবার বলল, তুমি আমায় ভুল বুঝছো। পৃথুকে জিজ্ঞেস করে দেখো, তুমি ওর সাথে এমনিতেই মজা করছিলাম। আর পৃথু তো অনেক ছোট, আমার বোনের মতন। ওর সাথে কি আমি মজা করতে পারি না? আমি এবার গাঢ় এসে বললাম, পারো তো। কুকুরেরা এমনই হয়, ওদের কাছে ভাই বোন বলে কোনো হিসেব থাকে না আলাদা। সুযোগ পেলেই তো বোনের কাপড় টেনে খুলে ফেললো, ধর্ষণ করে ফেললো। নাইম প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আমার কাছে এসে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, ছোট লোক, তুই আমায় কুকুর বলেছিস? আমি মোটেও ভয় পাইনি ওর লাল লাল চোখ থেকে, অথবা চরের আঘাতেও। আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম, ওর কাপুরুষতার দিকে। আমি এবার বললাম, তোমায় যে আমার বোন খুন করেনি এতদিন, এটাই তোমার ভাগ্য। নাইম আমার মুখ থেকে এই কথাটা শুনে কেমন দমে গেল মুহূর্তে। তারপর মাথা চুলকাতে চুলকাতে বলল, পৃথু কিছু বলেছে তোমার কাছে? ও কোথায়? ওর সাথে আমার কথা আছে, ও কোথায়? আমি বললাম, কেন? ওর সাথে কি কথা? মোবাইলে সেভ করে রাখা ছবিটা দেখিয়ে আর একবার ধর্ষণ করতে চাও ওকে, তাই না? নাইম এবার আমার গলা চিপে ধরলো ওর ডান হাতে। আমার চোখ কেমন তখন অন্ধকারে হয়ে আসছে, মনে হচ্ছে আমার সময় শেষ। নাইম ছেড়ে দিল আমায়, ছেড়ে দিয়ে বলল, যদি তোরা এই বিষয়ে আর কখনো কারোর কাছে মুখ খুলিস, তবে দুই বোনই মৃত্যুর কূপে পা দিবি। এই বলে নাইম তার পকেট থেকে মোবাইল ফোন বের করে একটা ছবি এনে আমার সামনে ধরলো। ছবিটা দেখে আমার মাথা কেমন ঘুরে উঠল। নিজেকেই বিশ্বাস করতে কষ্ট হলো আমার। আমি জানি না কখন সে আমার একটা নগ্ন ছবি তুলে রেখেছে। আমি রাগে কাঁপতে কাঁপতে ওর শার্টের কলার চেপে ধরে বললাম, তুই এত অসভ্য! নিজের স্ত্রীর ছবি তুলে স্ত্রীকে ব্ল্যাকমেল করছিস? নাইম হাহা করে হেসে উঠে আমার দু হাত ওর কলার থেকে ছাড়িয়ে নিয়ে বলল, স্ত্রী নয়, তোরা দু বোন আমার কামদাসী। নাইম হাসছে। ওর সাদা দাঁতগুলোকে মনে হচ্ছে এই দাঁতগুলো কোনো মানুষের দাঁত নয়, যেন হাঁ করে থাকা হাবিয়া দোজকের বড় বড় ভয়ঙ্কর পাপিষ্ট দাঁত। আমি সেই রাতে বিছানায় পড়ে থেকে খুব কাঁদছিলাম আর নিজের ভাগ্যকে দোষারোপ করছিলাম। নাইম তখন আমার পাশে এলো আর আমার মাথায় হাত রেখে বলল, সরি নোহা, মানুষ ভুল করে, আমিও করে ফেলেছি, আমায় মাফ করে দাও। অন্তত তোমার গর্ভের সন্তানের প্রতি তাকিয়ে তার বাবাকে মাফ করে দাও। রাগে আমার শরীর তখন রি রি করছে। আমি ওর কাছ থেকে খানিক দূরে ছিটকে সরে গিয়ে বললাম, আমার শরীরে টাচ করবে না কখনো তুমি। রাখছো কেন? তোমার ভবিষ্যতের কথা একবার ভাবো। তোমার আর কেউ নেই, আমি তোমার গায়ে হাত না দিলে আর কে দেবে? আচ্ছা ধরো আমায় তুমি ছেড়ে দিলে, তারপর তারপর কে তোমায় জায়গা দেবে? কোথায় গিয়ে উঠবে তুমি? আমি চুপ করে রইলাম, কথা বললাম না। নাইম এবার বলল, কেউ তোমায় বিয়ে করবে ভাবছো? ছেলে জন্ম দেওয়া বুড়িকে অন্তত কেউ সত্তা নেবে না। কাঁড়ি কাঁড়ি টাকা দিতে হবে জামাইকে, আবার সেই জামাই হয়তো আমার চেয়ে খারাপ হবে। আমি তো একটা ভুল করেছি মাত্র, আর ওর জামাই শতটা ভুল করবে দেখবে। রাতে জুয়া খেলে, মদ খেয়ে, নটির সাথে মেলামেশা করে তারপর ঘরে ফিরবে। না, এখানেই শেষ নয়, ওর তো অনেক টাকার প্রয়োজন থাকবে। জুয়া খেললে, মদ খেললে, নটির কাছে গেলে কাঁড়ি কাঁড়ি টাকা লাগে। সেই টাকা তোমায় পিটিয়ে তোমার কাছ থেকে আদায় করবে। আরে না না, এখানেও শেষ নয়, তুমি তো আবার এতিম, অনাথ, ফকির মিসকিন, 2 টাকাও মেলাতে পারবে না কোথাও। তখন তখন কি হবে জানো? তখন তোমার ওই জামাই তোমার দেহ বিক্রি করবে এক একজনের কাছে 500 টাকা করে। আমার কান্না থেমে গেছে ওর অসভ্য কথাগুলো শুনে। চোখ দিয়ে যেন আগুনের ছলকা বের হচ্ছে এখন। কান গরম হয়ে এসছে আর দুর্বল শরীর শক্তি ফিরে এসছে। আমি দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ালাম। তারপর নাইমের কাছে গিয়ে ওর মুখের ওপর কতগুলো থুতু ছিটিয়ে দিয়ে বললাম, তোকে কুকুর ডেকে আমি ভুল করেছিলাম, তুই কুকুরের চেয়েও খারাপ। নাইম তখন তেড়ে গিয়ে বলল, খারাপ? হ্যাঁ, আমি খারাপ, আর কতটা খারাপ তা আমি আজ তোকে দেখাবো। এই কথা বলে নাইম দ্রুত আমার কাছে এসে আমায় টেনে নিয়ে বিছানার ওপর ফেলে দিল। আমি তখন চিৎকার করে আম্মাকে ডাকতে চাইলাম, কিন্তু পারলাম না। নাইম আমার মুখ চেপে ধরলো বালিশ দিয়ে, তারপর আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, বাচ্চাটা নষ্ট করে দিই, এখন নষ্ট করে দিই বাচ্চাটা।
কান্নায় আমার বুক ভেসে যাচ্ছে। দীর্ঘ ৮ মাস পেটে ধরা সন্তান সুরক্ষার জন্য মা তার জীবনও দিয়ে দিতে পারে। আমি দুপাশে মাথা নাড়িয়ে বললাম, আমার সন্তানের কোনো ক্ষতি করো না, তুমি যা বলবে আমি তাই শুনবো। নাইম এবার হেসে উঠে বলল, ব্যাস, তোমার অত কিছু করতে হবে না জান, তুমি শুধু দুটো কাজ করবে। এক, তোমার বোনকে নিয়ে তুমি এই বিষয়ে চিরদিনের জন্য ভুলে যাবে। দুই, তোমার বোনকে আমি কাছে ডাকলে তুমি নিষেধ করতে পারবে না কখনো আমার কাছে আসতে। ওর মুখ থেকে এই কঠিন আবদার দুটো শুনে আমার ভিতরটা কেমন জমে গেছে। আমি কি করব এখন বুঝতে পারছি না। আমার পেটের সন্তানটাকে কি করে আমি হুমকির মুখে ফেলে দেব, অথবা আমার বোনকে কিভাবে এই নষ্টের হাতে তুলে দেব? এর চেয়ে মরে যাওয়া ভালো। কিন্তু আমি মরে গেলে আমার বোনটির কি হবে? আর আমার পেটের থেকে যে পৃথিবী না দেখলে এক নিষ্পাপ শিশুর মৃত্যু হবে। নাইম মৃদু হেসে বলল, অত না ভেবে চুপ করে লাইট নিভিয়ে শুয়ে পড়ো। আমি জানি তুমি রাজি না হয়ে কোনো উপায় নেই। ঘৃণায় আমার শরীর বারবার গুলিয়ে আসছিল। ওর হাত থেকে বাঁচার সবগুলো পথও বন্ধ করে দিয়েছে। আমি এখন কি করব? আমার কাছে কিছু বলতে গেলে ওই ছবিগুলো প্রকাশ করে দেয় যদি, তখন? রাত বাড়ছে, অন্ধকার এবং বিষাদ মাখা রাত। সেই রাতে একটা রাতজাগা পাখি খানিক পরপর কি মায়াবী গলায় যে ডাকছে, ওর ডাকেও তো কান্না মাখা। আচ্ছা, এই পাখিটার কি আমার মতন দুঃখ আছে? ওর সাথেটিও কি ওর সাথে প্রতারণা করেছে? না করার তো কথা না। পৃথিবীতে শুধুমাত্র মানুষেরাই প্রতারক হয়, অন্য কোনো প্রাণী প্রতারক করে না। 3 দিন পরের কথা, আম্মা গিয়েছেন সেতু কাকার মায়ের কাছে, আর আমার শরীর খারাপ, তাই বিছানায় শুয়ে আছি। এই কদিন টানা কান্নাকাটি করার জন্য মাথা ধরেছে। এই মাথা নিয়ে বিছানা থেকে ওঠার এক দণ্ড শক্তি নেই আমার। তাই পৃথুকে বললাম চুলোয় দুপুরের জন্য ভাত চড়িয়ে দেওয়ার। পৃথু গেল রান্নাঘরে হঠাৎ কি যেন একটা পড়ে যাওয়ার শব্দ হলো, তারপর গোঙানোর, তারপর নিশ্চুপ, একেবারে কোনো শব্দ নেই, পিন পতন। হঠাৎ করে এই শব্দ শুনে আমার ভিতরটা হু হু করে কেঁপে উঠল। আমি তখন আমার গলার সমস্ত আওয়াজ দিয়ে ডাকলাম পৃথুকে, পৃথু, এই পৃথু। পৃথু আমার ডাকে সাড়া দিল না। ভয়ে তখন আমার ভিতরটা কেমন হিম হয়ে এলো। বিছানা থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে খাটের কোনায় লেগে মাথাটা এমন ব্যথা পেলাম, মাথায় একটা হাত চেপে ধরে বিছানা থেকে নামতেই মনে হলো আমি মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছি। হাঁটতে সামনে পা বাড়াচ্ছি, কিন্তু পা মোটেও চলছে না। শরীর থরথর করে কাঁপছে, সারা শরীর গুলিয়ে বমি আসতে চাইছে, কিন্তু বমি হচ্ছে না। আমি এখন কিভাবে রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাব? আমি চিৎকার করে ডাকলাম আবার পৃথুকে, পৃথু, পৃথু বোন আমার, তোর কি হয়েছে? তুই এখন নেই? শব্দ হলো কিসের? পৃথু, ওই কুকুরটা কি তোকে ধরে ফেলেছে? কিন্তু আমার চিৎকার মুখ থেকে বেরিয়ে দূরে আর গেল না। আমি বিছানায় হেরে পড়লাম। আমার শরীর কাঁপছে, প্রচণ্ড রকম কাঁপছে। কি করব এখন আমি, কি করব? আমি কাঁদছি। কাঁদতে কাঁদতে আবার বিছানা থেকে শরীরের সবটুকু শক্তি দিয়ে নিজেকে টেনে তুললাম। তারপর ঢলতে ঢলতে রান্নাঘরের দরজার কাছে গিয়ে দেখি ভয়ঙ্কর দৃশ্যটি। নাইমের লাশ পড়ে আছে মেঝেতে, আর পৃথু এক কোনায় দেওয়ালে ঠেস দিয়ে বাকরুদ্ধ হয়ে বসে আছে, আর খুলে ফেলা জামাটা বুকে জড়িয়ে ধরে আছে। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। এবার আমার হড়হড় করে বমি শুরু হলো। বমি করতে করতেই আমার নাভিতে এক হাত চেপে ধরে পাশে তাকাতেই দেখি আম্মা দাঁড়িয়ে আছে। তার হাতে তরকারি কোটার বঁটি, সেই বঁটি দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে মাটিতে। আর তিনি তখনও রাগে ফুঁসছেন বিষাক্ত নাগিনীর মতন। আমি প্রচণ্ড ভয়ে তখন চিৎকার করে উঠলাম। আম্মা হেঁটে হেঁটে আসলেন আমার কাছে। তারপর হাতের বঁটিটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে আমার গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিয়ে বললেন, মেয়ে মানুষ হইলেই ভীতু হওন লাগবো, আর স্বামীর সব কিছু সহ্য কইরা স্বামীর দোষ গোপন রাখুন লাগবো? এটা কোন শাস্ত্রের কথা? যেই পুরুষ বইনের মতন একটা মাইয়ার শৈলে হাত লাগায়, জোর কইরা ইজ্জত মারে, সেই পুরুষ আসলে কোনো পুরুষ না। সেই পুরুষ হলো কাপুরুষ, নষ্ট পুরুষ। এই কাপুরুষ আমার ছেঁড়া, এটা ভাবতেই আমার ঘৃণা লাগছে। আমি যদি এর জন্মের সময় জানতাম আমার সন্তান বড় হইয়া তার মা জাতিরে ধর্ষণ করব, ইজ্জত নষ্ট করব, তাহলেই আমি ওর জন্মের পরই গলা টিপাইয়া মারতাম। আমি কাঁদছি, প্রচণ্ড রকমভাবে কাঁদছি। একজন আদর্শবান মায়ের মুখের দিকে তাকিয়ে কাঁদছি। আম্মা তখন আমার কাছ থেকে গিয়ে পৃথুকে টেনে তুললেন। তারপর তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোরা ভয় পাইয়া, লজ্জা পাইয়া আমার কাছে সব কিছু লুকাইছোস? কেন লুকাইছিলি মা? আমি তো এমনিতেই সব কিছু জানিয়া গেছি। সন্তানেরা ভাবে মা বুঝি কিছু টের পায় না,
কিন্তু সন্তানরা কি এটা জানে যে আন্ধার রাতের বেলা সন্তান যখন ঘুমাইয়া থাকে তখন তার গায়ে একটা মশা বসলেও সেই মা টের পাইয়া যায়? ঘুমে থাকলেও লাফ মাইরা মা জায়গা যায়, তারপর মশা মাইরা সন্তানের গায়ে হাত বুলাইয়া দেয়। আমি মা, তোদের দুজনের মা। আমার চোখ কেমন কইরা এড়াইয়া যাবি তোরা? তোদের সব কথাই তো আমি শুনছি। তোরা ফিস ফিস কইরা কি কইছস, কিন্তু সেই সব কথা আমার কানে আসা ঠিকই বাজছে। আমি তখন অহন্থাইকার সুযোগের অপেক্ষা করছি। এক নারীর সম্ভ্রম রক্ষা করার লাইগা আর এক নারী তার পাপের সন্তানরে খুন করতে পারে, এরকম মানসিকতা প্রত্যেক নারীর হওয়া উচিত। আমি জানি নিজের হাতে আইন তুলে নেওয়া ভালো না, কিন্তু যেই দেশের আইন বিচারের ওপর নারীর কোনো ভরসা নেই, সেই আইন বিচারের জন্য অপেক্ষা কইরা তো আমি আমার দুই মাইয়া আর এক নাতিরে মৃত্যুর মুখে ঠাইলা দিতে পারি না। এইটা ঠিক, আমি খুন করেছি, আমি অপরাধ করেছি, এর জন্য পুলিশ আমারে হাজতে নিব, আমার ফাঁসি হইব। কিন্তু এই ফাঁসির জন্য আমার কোনো দুঃখ নাই। নারী জাতির বুকে সাহস জাগাইয়া গেলাম। সব নারী তো আর আমার কথা শুনবো না, শুনতে পাইবি শুধু তোরা দুজন। শোন, শুই না রাখ আমার দুইটা কথা। এক, নারী হইরা জন্ম নেয়া কোনো পাপ না। পাপ হইল কারোর অত্যাচার সহ্য করা। এখন থাইকা কোনো কুলাঙ্গার পুরুষ যদি তোদের দিকে হাত বাড়ায়, তাহলে সেই হাত বুঁটি দিয়া কাটাইয়া ফেলবি। চিৎকার কইরা মানুষের কাছে জানান দিবি, মা জাতির দিকেও যেন হাত না বাড়ায়। দুই, পুরুষ মানুষ ভালোবাসলে তার লইকা জীবন দেয়া দিবি, কিন্তু অত্যাচার করলে মুখ বুজায় সহ্য করবি না। সরাসরি আইনের কাছে যাবি। আইন যদি তোরে আশ্রয় না দেয়, তাহলে নিজেই আইন নিজেই তৈরি করে নিবি। কি পারবি না? আমি আর পিথু আমার মুখের দিকে তাকিয়ে আছি চাতক পাখির মতন, যেন তার মুখ দেখার জন্য আমরা কত যুগ যুগ ধরে ব্যাকুল হয়ে আছি। চিরদিন তাকিয়ে থেকেও যেন এ দেখা আমাদের শেষ হবে না। কিন্তু হায় নির্মম ভাগ্য, একটু পরেই তো এই মা আমাদের সামনে আর থাকবে না, থাকবে অন্ধকার কারাগারে, বদ্ধ কুঠিরির ভেতর। কিন্তু এমনও তো হতে পারে যে অন্ধকার জেলখানা আলোকিত করে আমাদের মা আমাদের কাছে ফিরে আসবে। তারপর সে তার সেই আলোর জ্যোতি দিয়ে সারা দেশ আর সারা পৃথিবীর আলো ঝলমল করে তুলবে। আবার আমার মনে হয় সত্যি সত্যিই পারবে। যারা সত্য এবং সুন্দরের জন্য নিজেদের উৎসর্গ করে, তারা কোনোদিন ব্যর্থ হয় না, তারা কোনোদিন পৃথিবীর ইতিহাস থেকে মুছে যায় না। পরিশেষে বলি, নিজের হাতে কখনোই আইন তুলে নেওয়া যাবে না, কিন্তু প্রতিবাদ করতে হবে। বর্তমান সময়ে সবচেয়ে ভয়ানক সমস্যার নাম হচ্ছে ধর্ষণ। ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। তা বিচার প্রক্রিয়ার মাধ্যমেই খুব শীঘ্রই কার্যকর হলে ভয়ে অন্য নারীর খেকো লেজগুলো গুটিয়ে পালাবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের পুরুষ নারীর চেয়ে বেশি করে মানুষ হতে হবে, যেন আমাদের পুরুষ মনের মাঝে কোনো নারীকে দেখে কখনো এমন মনে না হয়, আরে এ তো নারী, নারী হলো দুর্বল, একে কাবু করা তো কোনো ব্যাপারই না। বরং আমাদের এমন ভাবতে হবে যে এ তো নারী, নারী মানে তো মা, যে মা তার পেটে ধারণ করেছিলেন। বন্ধ হোক ধর্ষণ, ধর্ষকের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড। ধর্ষক কারোর সন্তান বা ভাই পিতা নয়, ধর্ষকের জন্য কোনো ছাড় নেই।